হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখ, তোরা আমাকে অনেকেই বলেছিস টেলিগ্রামে যে ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে স্যার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিন। ধাতুবিদ্যা থেকে কোনো সাজেশান কিন্তু আমি দেইনি, তাই ধাতুবিদ্যা থেকে আজকে দেখ আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু বোর্ডে লিখে নিয়েছি। দেখ, এটা কিন্তু সাজেশান নয়, ঠিক আছে? যে প্রশ্নগুলো একদম প্রিমিয়াম প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার মতন ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসতে পারে, আমি সেই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে লিখে নিয়েছি। যারা হয়তো প্রথম থেকে ধাতুবিদ্যা ভালো করে পড়েছিস তারা তো ভালো করে আশা করি প্রশ্নগুলো সবগুলোই পারবি। আর যারা কিছুই পড়িসনি, যারা হয়তো বুঝতে পারছিস না কোন কোন টপিকগুলো ভালো করে পড়বো, তাদের জন্য কিন্তু এই টপিকগুলো একদম মাস্ট। এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে করিস, আশা করি পরীক্ষায় তোদের হেল্প হবে এবং আশা করি প্রশ্ন এখান থেকেই আসা উচিত, কারণ এগুলোই হচ্ছে প্রিমিয়াম প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন। তো আমি একটু সরে যাচ্ছি, তোরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। তো দেখ, আমি ধাতুবিদ্যা থেকে মোটামুটি 19খানা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করবি, কারণ এই প্রশ্নগুলো হচ্ছে একদম প্রিমিয়াম প্রশ্ন, পরীক্ষায় একদম এই প্রশ্নগুলোই আসবে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নই পরীক্ষাতে আসা উচিত। কিন্তু যেহেতু এইবারে প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে করছে, ফলে কিন্তু প্রশ্ন হুবহু কমন না আসতে পারে। তো এমন নয় যে এটা সাজেশন, ঠিক আছে? সাজেশন ভিডিও কিন্তু এটা নয়, এটা হচ্ছে একদম আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কিন্তু ধাতুবিদ্যা থেকে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট তোরা করে যাস, পরীক্ষা তোদের হেল্প হবে। তো এই ছিল আমার দেখ ধাতুবিদ্যা পোর্শন। এবারে দেখ, কেমিস্ট্রিকে যদি 3 ভাগে ভাগ করি, মানে 3 ভাগেই মেনলি ভাগ, তাই না? ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক এবং অর্গ্যানিক। তার মধ্যে ইনঅর্গ্যানিকটা কিন্তু অনেক ভাস্ট একটা সিলেবাস। দেখ, পি ব্লক থেকে মোটামুটি 8 নাম্বারের প্রশ্ন আসে। এদিকে পি ব্লকে কিন্তু প্রচুর রিয়াকশনস, ঠিক আছে? তো পি ব্লকের রিয়াকশনসগুলো বাদে যেগুলো কনসেপচুয়াল প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে কিন্তু ভালো করে ফোকাস কর। দেখবি তোদের লাস্টে একটা 5 নাম্বারের প্রশ্ন আসে, মাঝে একটা 2 নাম্বারের প্রশ্ন আসে, তাই না? তো 2 নাম্বারের প্রশ্নটা কিন্তু পুরোপুরি একটা কনসেপচুয়াল প্রশ্ন থাকে। আবার 5 নম্বরেও মোটামুটি তুই 2+2+1 এই আকারে পাবি। তার মধ্যে প্রথম দুটো এবং সেকেন্ডটা এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, একটা হয়তো খুব জোর রিয়াকশন থাকতে পারে। তাই রিয়াকশনের জন্য মাথা না ঘামিয়ে যেগুলো পি ব্লকের কনসেপচুয়াল প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করে রাখ। দেখবি আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটা মাত্র ভিডিও দিয়েছিলাম যেখানে টোটাল 30টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছিল। সেখানে মেনলি রিয়াকশনস ছিল না, সেখানে মেনলি ছিল স্ট্রাকচার এবং বিভিন্ন কনসেপচুয়াল প্রশ্ন। ওই প্রশ্নগুলো অবশ্যই তোরা করে যাস। আর তোদের নিশ্চয় যারা অফলাইন টিচার রয়েছে প্রত্যেকে তোদের সাজেশন দিয়েছে, সেই সাজেশনগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করিস, কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে যাস। রিয়াকশনের জন্য খুব বেশি মাথা ঘামানো দরকার নাই। 1 নাম্বারের জন্য বাকি 69 নাম্বার খারাপ করার কোনো মানে হয় না, ঠিক আছে? তাই পি ব্লক থেকে কনসেপচুয়াল প্রশ্নগুলো খুব ভালো করে করে যাস। সেকেন্ড হচ্ছে ডি অ্যান্ড এ ব্লক। দেখ, ডি অ্যান্ড এ ব্লক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। দেখ, ডি এ ব্লকের মধ্যে তোরা খুব ভালো করে পড়বি ল্যান্থানাইট সংকোচনের কারণ, এবং দেখবি ল্যান্থানাইট যে মৌলগুলো আছে তারা অনেকগুলো জারণ স্তর প্রদর্শন করে। এবারে কোন মৌল কোন জারণ স্তর প্রদর্শন করে বা কোন মৌলটি সবগুলো জারণ স্তর প্রদর্শন করে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবি। আবার ল্যান্থানাইট মৌলগুলোর যে ইলেকট্রনিক কনফিগারেশন, যেগুলো বিশেষ করে এক্সেপশন, সেগুলো কিন্তু একটু দেখে যাস, 1 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। আবার দেখবি ডিআরএফ ব্লকে ডাইক্রোমেট এবং পার ম্যাঙ্গানেটের কিছু রিয়াকশন রয়েছে, যে রিয়াকশনগুলো পরীক্ষায় সালে এসছে, পিওয়াইকিউজ এসছে, কিংবা যে রিয়াকশনগুলো এবিটিএ এবং ডাব্লিউবিটিএতে খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করেছে, সেই রিয়াকশনসগুলো কিন্তু খুব ভালো করে করে যাবি। আর বিশেষ করে চেষ্টা করবি ডিআরএফ ব্লক থেকে বইয়ের কেমিস্ট্রির পরিচ্ছেদে যে প্রশ্নগুলো আছে ডিআরএফ ব্লক থেকে সবগুলো প্রশ্ন কিন্তু করে যাওয়ার। আগের বার কিন্তু পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন পিক করা হয়েছিল, 2 নম্বরের একটা প্রশ্ন। তাই পরিচ্ছেদের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে বুঝে কিন্তু পড়ে যাবি, ঠিক আছে? কারণ ডিএফ ব্লকে যদি মুখস্থ করতে যাস তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই মুখস্থ না করে একটু জিনিসগুলোকে বুঝে নিয়ে কমপ্লিট করিস, ঠিক আছে? আর পরিচ্ছেদের একটা প্রশ্ন ছাড়িস না, ডিআরএফ ব্লক থেকে পরিচ্ছেদের সমস্ত প্রশ্নগুলো করিস। লাস্ট থাকলো আমার ইনঅর্গ্যানিকের মধ্যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন একটা ভালো চ্যাপ্টার যেখানে কিছু কনসেপ্ট লাগবে। আমি কোঅর্ডিনেশন থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো এখানে বলে দিচ্ছি। দেখ, কোঅর্ডিনেশন থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো খুব ভালো করে করে যাবি। 1 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোঅর্ডিনেশন থেকে ডিডি ট্রানজিশন। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখে যাবি। দেখবি তোদের এবিটিএ বা ডাব্লিউবিটিএতে এরকম অনেক প্রশ্ন দেয় যে কোন কমপ্লেক্সটা রঙিন হবে, কোনটা বর্ণহীন হবে।
এই যে এক্সপ্লানেশনটা এটা কিন্তু ডিডি ট্রানজিশন থেকে আসে। তাই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বা জটিল যৌগের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ডিডি ট্রানজিশনটা কিন্তু খুব ভালো করে দেখে যাবি। 2 নম্বরে কি দেখবি যে বিভিন্ন কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন অবস্থা কি করে বের করতে হয়। হাইব্রিডাইজেশন যেগুলো একটু দেখবি খটোমটো, যেগুলো একটু ব্যতিক্রমী, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাস। আর কি দেখবি এখান থেকে আরেকটা দেখবি চৌম্বকীয় ধর্ম মানে কমপ্লেক্সের ম্যাগনেটিক বিহেভিয়ার। এই টপিকটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবি যে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, এইগুলোও কিন্তু খুব ভালো করে দেখে যাস। আর যেটা দেখবি কোঅর্ডিনেশন থেকে সেটা হচ্ছে আইসোমেরিজম মানে সমাবয়বতা। আইসোমেরিজমটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবি, কারণ আইসোমেরিজম থেকে প্রশ্ন কিন্তু আগের সালে এসছে, তাই আইসোমেরিজম টপিকটা কিন্তু খুব ভালো করে দেখে যাবি। আর 4 নম্বরে যেটা দেখবি সেটা হচ্ছে আইউপ্যাক নেমিং। আইউপ্যাক নেমিং থেকে কিন্তু 1 নম্বরের একটা প্রশ্ন থাকবেই। তাই কোঅর্ডিনেশন থেকে এই 4টে টপিক করলেই কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। ডিডি ট্রানজিশন যে কোন কমপ্লেক্স রঙিন কোনটা বর্ণহীন সেটা কিন্তু এখান থেকে এক্সপ্লেনেশন দেয়, ঠিক আছে। তাই ডিডি ট্রানজিশনটা খুব ভালো করে পড়ে যাস। 2 নম্বরে হচ্ছে হাইব্রিডাইজেশন, কোন একটা কমপ্লেক্সের সেন্ট্রাল মেটাল আয়নের হাইব্রিডাইজেশন কি করে বের করবো, sp3d2 হবে নাকি d2sp3 হবে, এই টাইপের প্রশ্নগুলো ভালো করে দেখবি। ম্যাগনেটিক বিহেভিয়ার কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক দেখে যাবি। 3 নম্বরে দেখবি আইসোমেরিজম, খুবই ইম্পর্টেন্ট, সিস ট্রান্স আইসোমেরিজম বিশেষ করে খুব দেখে যাবি, ঠিক আছে। আর 4 নম্বরে দেখবি মেনলি হচ্ছে আইউপ্যাক নেমিং। এই 4টে টপিক করলেই কোঅর্ডিনেশন কিন্তু কমপ্লিট। তাহলে ধাতুবিদ্যা পি ব্লক, ডিএফ ব্লক আর লাস্ট হচ্ছে কোঅর্ডিনেশন। এর মধ্যে পি ব্লক থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন আসবে, তাই ওটা কিন্তু এখন থেকে খুব ভালো করে কিন্তু রিভাইজ কর। বেশিরভাগ প্রশ্নগুলোকেই কভার করার চেষ্টা করিস যাতে করে অ্যাটলিস্ট তোরা পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারিস। এরপর আমি চলে আসছি সেকেন্ড সেগমেন্ট, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। দেখবি ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মোটামুটি 23 নম্বরের প্রশ্ন আসে, মানে 1/3, 70-এর মধ্যে 23, তাই না। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কিন্তু নাম্বার পাওয়া খুব ইজি, এবং 23-এর মধ্যে 23 এই টার্গেটটা কিন্তু রাখবি। দেখবি ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার সলিড স্টেট, খুবই ইজি। সলিড স্টেট থেকে বোধহয় 4 নম্বরের প্রশ্ন আসে, যার মধ্যে একটা 3 নম্বরের প্রশ্ন আর একটা এমসিকিউ। এমসিকিউটা প্রত্যেকেই পারে, তাই এমসিকিউটা তো করতেই হবে, তাই না। আর 3 নম্বরে একটা প্রশ্ন পড়বে যেখানে 2 নম্বরের একটা ম্যাথ থাকে আর 1 নম্বরের একটা প্রশ্ন। এই 2 নম্বরের ম্যাথটা মেনলি পড়ে থেকে কেলাসের ঘনত্ব থেকে। তাই কেলাসের ঘনত্ব থেকে বইয়ের উদাহরণে যতগুলো ম্যাথ থাকবে সিম্পল ফর্মুলা রো ইকুয়ালস টু ওই mz/na3, এই ফর্মুলা থেকে কিন্তু করে দিবি, ঠিক আছে। তাহলে এই রো এর যে ফর্মুলা থেকে যে ম্যাথগুলো আসবে মানে কেলাসের ঘনত্ব নির্ণয়ের যে ম্যাথগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে করবি। রো ইকুয়ালস টু আমরা কি বলি Zm/na3, এই ফর্মুলা দিয়ে যে ম্যাথগুলো আছে বইয়ের উদাহরণে যে ম্যাথগুলো আছে সহজ ম্যাথগুলো সেইগুলো করলেই কিন্তু এখান থেকে ম্যাথটা করতে পারবি। আর কি দেখবি তোদের দেওয়া আছে সরল ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক। এখানে বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক, এ এবং আর এর সম্পর্কগুলো খুব ভালো করে কিন্তু দেখে যাবি। এখান থেকেও কিন্তু ম্যাথ দিতে পারে। কে এ এবং আর এর সম্পর্ক মানে বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কগুলো আছে, ওই a ইকুয়ালস টু 2r, 4r ইকুয়ালস টু বোধহয় √3a, 4r ইকুয়ালস টু √2a, এই ধরনের সম্পর্কগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাস। আরেকটা হচ্ছে কণা সংখ্যা। কণা সংখ্যা কি করে নির্ণয় করা হয়, কর্নারের জন্য 1/8, তাই না, পৃষ্ঠকেন্দ্রে 1/2, দেহকেন্দ্রে 1, বাহুর কেন্দ্রে 1/4, এইভাবে কি করে কণা সংখ্যা নির্ণয় করা হয় সেটাও কিন্তু ভালো করে দেখে যাস। 4 নম্বরে এই পোর্শন থেকে দেখবি ত্রুটি হচ্ছে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, ত্রুটি কিন্তু খুব ভালো করে দেখে যাবি। আর 5 নম্বরে তোরা বলবি হয়তো অনেকে পুটিতত্ত্ব, যে আমরা হয়তো বলি না যে মেটালসগুলো উত্তম পরিবাহী, অন্তরকগুলো কারেন্ট পরিবহন করতে পারে না, অর্ধ পরিবাহীগুলো নিম্ন উষ্ণতায় অপরিবাহী আর উচ্চ উষ্ণতায় পরিবাহীর মতো কাজ করে। এই এক্সপ্লেনেশনগুলো একটু বুঝে যাস, এখান থেকে প্রশ্ন কিন্তু ফ্রেম হওয়ার চান্স থেকে যায়, ঠিক আছে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবি। ওই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দিয়ে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবি। তাই এই 5টা টপিক করে গেলেই মোটামুটি সলিড থেকে 4 মার্কস কমন। বিশেষ করে এই ম্যাথ কিন্তু অবশ্যই করিস, আর এ এবং আর এর সম্পর্ক থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু করবি। দেখ 2 নম্বরে হচ্ছে দ্রবণ থেকে 5 নম্বরের প্রশ্ন থাকে। এখানেও কিন্তু ম্যাথ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে, ম্যাথ কিন্তু করতেই হবে। তাই ম্যাথ কোনগুলো দেখবি, বইয়ে উদাহরণের যে সিম্পল ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো করলেই কিন্তু এনাফ।
বিশেষ করে অভিশ্রবণ চাপের ম্যাথগুলো এবং ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেখানে আমাকে আই দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবি। সংযোজন মাত্রা, বিয়োজন মাত্রা কি করে বের করব, এই টাইপের ম্যাথগুলোও কিন্তু খুব ভালো করে দেখবি। আর দ্রবণের থিওরি পোর্শনের জন্য আমাদের ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে, সেই ভিডিওটা দেখলেই কিন্তু আশা করি থিওরি পার্টটা দ্রবণের হয়ে যাবে। আর ম্যাথামেটিক্সের জন্য বইয়ের উদাহরণে যে সিম্পল ম্যাথগুলো আছে কেবল সেগুলো করলেই হবে। 3 নম্বরেও দেখবি ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি থেকেও 5 মার্কসের প্রশ্ন আসে, একটা ম্যাথ থাকবেই থাকবে। তাই ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 3টে পোর্শন, একটা হচ্ছে তোর নার্স্ট ইকুয়েশন থেকে ম্যাথ দেয়, নার্স্ট ইকুয়েশন থেকে খুব ম্যাথ দেয়, ঠিক আছে। নার্স্ট ইকুয়েশন থেকে যে ম্যাথগুলো দেয় সেগুলো খুব ভালো করে করবি। একটা হচ্ছে দেখবি সাম্য ধ্রুবক, কে এর মান বের করতে দেয়, এটাও কিন্তু খুব ভালো করে দেখবি। অনেক সময় গিভস ফ্রি এনার্জি, ডেল্টা জি, এটাও কিন্তু বের করতে দেয়। ফলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু দেখে রাখিস, একটা ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিওটা পারলে দেখিস, তাহলে কিন্তু ম্যাথগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এছাড়া কি দেখবি, কোলরাস এর সূত্র থেকে যে ম্যাথগুলো দেয় সেই ম্যাথগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবি। আর লাস্টে দেখবি ফ্যারাডের সূত্র থেকে যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো। এই 4টে টপিক থেকে ম্যাথ দেখলেই কিন্তু আশা করি কমন পেয়ে যাবি। বইয়ের একদম যে সহজ ম্যাথগুলো রয়েছে, ফর্মুলা প্রয়োগ করেই যে ম্যাথগুলো হয়ে যায়, কেবল সেই ম্যাথগুলো করলেই ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু কভার হয়ে যাবে। 4 নম্বর টপিকটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। তো এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে, দেখবি তোদের বইয়ের এই কোশ্চেনের লাস্টে থাকে একদম 5 নম্বরের প্রশ্ন। এখানেও কিন্তু একটা ম্যাথ থাকবে, ম্যাথ ছাড়াও কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকে, সেগুলোও কিন্তু করতে হবে। বিশেষ করে দেখবি একটা ধর এরাম দিতে পারে যে শূন্য কম বিক্রিয়ার উদাহরণ, একটা প্রথম কম বিক্রিয়ার উদাহরণ, এগুলো কিন্তু দেখে রাখবি, ঠিক আছে। আর একটা হয় দেখবি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, ছদ্ম একক্রম বিক্রিয়া বা প্রথম ক্রমের বিক্রিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবি উদাহরণটা, যে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন জিনিসটা কি, একটা এক্সাম্পল। আবার দেখবি অনেক সময় যে হার ধ্রুবকের একক থেকে ক্রম নির্ণয় করতে দেয়, মানে হার ধ্রুবকের হয়তো এককটা বলে দেওয়া আছে, সেখান থেকে ক্রম বের করতে দিচ্ছে, বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার অর্ডার বের করতে দিচ্ছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভালো করে দেখে রাখবি। আর কি দেখবি, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার ধ্রুবক দেখে রাখবি ভালো করে, কি করে ডেরিভেশনটা করা হচ্ছে, সেই ইকুয়েশন থেকে কি করে আমরা অর্ধ জীবনকাল মানে টি হাফটা বের করব, টি হাফ মানে ওই 0.693/k, এটা কি করে এলো ওই সমাকলিত হার ধ্রুবক থেকে, সেটা কিন্তু দেখে রাখবি। সো ডেরিভেশনগুলো ভালো করে দেখিস এবং সিম্পল যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলেই কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে আমাদের পৃষ্ঠতলীয় রসায়ন। পৃষ্ঠতলীয় রসায়ন একটা ছোট চ্যাপ্টার, এখানে ম্যাথ ফ্যাথ নেই, ঠিক আছে। এখান থেকে যদি তুই সিম্পল PYQsগুলো দেখিস, ABTA বা WBTA সলভ করিস, তাহলে এখান থেকে কিন্তু কমন চলে আসবে। ফিজিক্যালের এই 23 নাম্বার কিন্তু খুবই ইজি, এবং 23-এর মধ্যে 23 টার্গেট রাখাই উচিত, কারণ এখানে 23-এর মধ্যে 23ই কিন্তু গেন করা যাবে। ইনঅর্গ্যানিকে নাম্বার তোলা একটু কঠিন, তাই যারা ইনঅর্গ্যানিক এর ভয় করছিস বা যারা কেমিস্ট্রিকে মেন সাবজেক্টের মধ্যে রাখছিস, তারা ফিজিক্যালটা কিন্তু খুব ভালো করে টার্গেট করে যাতে করে 23-এ 23 নিয়ে আসতে পারিস। এবারে আসছি যেটা হচ্ছে কেমিস্ট্রির সব থেকে ভয়ের জায়গা, সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রির প্রথম 4টে টপিকের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখিস। যেমন ধর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে 4 মার্কসের প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন পড়ে, ওই আমার সাজেশন ভিডিও দেখলেই আশা করি কমন পেয়ে যাওয়া উচিত, কারণ আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো হচ্ছে প্রিমিয়াম প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসার মতন প্রশ্ন। তাই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস, অ্যালকোহল ফেনল ইথারটাও কিন্তু খুব ভালো করে করিস, কারণ এখান থেকে নাম্বার পাওয়া খুবই ইজি। আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোজেন কন্টেনিং এর জন্য আমার 4টে কি রয়েছে রিয়াকশন সিরিজ, যার মধ্যে প্রথম দুটো হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের জন্য, আর শেষ দুটো হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের জন্য। এই 4টে ভিডিও দেখলে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে রিয়াকশন একটাও আটকাবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। ফলে এই 4টে রিয়াকশন সিরিজ কিন্তু খুব ভালো করে দেখিস। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন তো খুবই ইজি, 4 মার্কস ইজিলি পাওয়া যায়। অ্যালকোহল ফেনল ইথারটাও কিন্তু খুব ভালো করে রাখবি, বিশেষ করে যেখানে কিউমিন থেকে ফেনল তৈরি, ওই রিয়াকশনটা খুব ভালো করে দেখবি, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর ফেনলের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় কি তৈরি হয়, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আবার ফেনলের সঙ্গে কার বিক্রিয়া, আমি বিক্রিয়া করছি ব্রোমিনের কিন্তু CS2 দ্রাবকে, মানে কার্বন ডাইসালফাইড দ্রাবকে, তাহলে কি তৈরি হবে সেটাও কিন্তু দেখে রাখবি। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া কোলবে স্মিথ বিক্রিয়া, আবার দেখবি অনেক নেম রিয়াকশন, রাইমার টিম্যান বিক্রিয়া, লেডেরার ম্যানাসে বিক্রিয়া, এই টাইপের নেম রিয়াকশনগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবি। আর একটা খুব ইম্পর্টেন্ট তো আছে, দেখবি যে গ্লুকোজ থেকে ইথানল তৈরি, জাইমেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজের ফার্মেন্টেশন করে ইথানল তৈরি করা হয়।
এই প্রসেসটাও কিন্তু দেখে রাখবি, বা স্টার্চ থেকে কি করে ইথানল তৈরি করা হয় এটাও কিন্তু দেখে রাখিস, ঠিক আছে। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অ্যালকোহল ফেনল ইথার থেকে খুবই 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 ইম্পর্টেন্ট। এবারে চলে আসছি অর্গ্যানিকের লাস্ট যে 3টে চ্যাপ্টার, যে পলিমার দেখবি, পলিমারের খুব ইজি প্রশ্ন পড়ে। যারা পলিমারে PYQs দেখেছিস বা ABTA WBTA সলভ করেছিস তারা বুঝতে পারবি যে ওখান থেকে কঠিন বলতে কিছুই নেই, সেই মনোমারের নাম, পলিমারের নাম এগুলোই আছে, ঠিক আছে। রিপিটিং ইউনিট লিখতে দেয়। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু করে যাবি, খুবই ইজি, ওখান থেকে নাম্বার তোলা খুবই ইজি, PYQs করলেই কমন পেয়ে যাবি। আর লাস্টের চ্যাপ্টারটা কিন্তু খুবই কঠিন, মানে অনেক ভাস্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সাজেশন বলে কিন্তু হয় না, ঠিক আছে। ওই চ্যাপ্টারের সাজেশন বলে কিচ্ছু হয় না। ওখান থেকে কি করবি, তোদের যে অফলাইন টিচাররা রয়েছে তারা যে সাজেশন দিয়েছেন, বইয়ের পরিচ্ছেদের যে প্রশ্নগুলো সেগুলো খুব ভালো করে দেখবি, ABTA WBTA কিন্তু খুব ভালো করে সলভ করবি, তাহলেই লাস্ট চ্যাপ্টার থেকে কমন চলে আসবে। এবারে আসি বায়োমলিকিউলস দেখবি অনেকের প্রবলেম হয়। ওখান থেকে কি পড়বি আমি বলে দিচ্ছি ছোট করে, ইম্পর্টেন্ট 3টে টপিক বলছি, এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবেই। যার মধ্যে একটা হচ্ছে মিউটা রোটেশন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবি। 2 নম্বর হচ্ছে সুক্রোজের অপবর্তন, মানে সুক্রোজের ইনভার্সন, এটা দেখে রাখবি খুব ভালো করে। আর দেখবি গ্লুকোজের যে রিয়াকশনসগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে দেখে রাখবি। আর কি দেখবি, অ্যালডোহেক্সোজ কিটোহেক্সোজের উদাহরণ, অ্যালডোট্রায়োজ কিটোট্রায়োজের উদাহরণ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেখে রাখবি। আর কি দেখবি, বিজারক সুগার এবং অবিজারক সুগারের উদাহরণ, এই উদাহরণটা কিন্তু খুব ভালো করে দেখে যাস, তাহলে কার্বোহাইড্রেট পোর্শনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রোটিনের মধ্যে খুব ভালো করে দেখবি যে পয়েন্টটা, সেটা হচ্ছে সমতড়িৎ বিন্দু। সমতড়িৎ বিন্দু কাকে বলে, মানে আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলে, এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবি। আর কি দেখবি, তোদের দেখবি বইয়ে দেখবি আম্লিক অ্যামাইনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, প্রশম অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দেওয়া রয়েছে, এগুলোর উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবি। বা ধর এই টাইপের প্রশ্ন আসতে পারে যে কোন অ্যামাইনো অ্যাসিডটি অ্যাকাইরাল, গ্লাইসিন হচ্ছে সেই অ্যাকাইরাল অ্যামিনো অ্যাসিড, এই টাইপের শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাস। আর কি দেখবি যে পেপটাইড বন্ড কি করে তৈরি হয়, যেমন ধর তোকে দেওয়া হয়েছে এই বন্ডটা, যে অ্যালানিন এবং গ্লাইয়ের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হয়েছে, এর স্ট্রাকচারটা তোকে লিখতে দিয়েছে, তো এর স্ট্রাকচারটা কিন্তু তোরা লেখা প্র্যাকটিস করিস, ঠিক আছে। পেপটাইড বন্ডগুলো কিভাবে তৈরি হয় এটা একটু দেখে যাস। আর কি দেখবি, প্রোটিনের দেখবি 4 প্রকারের স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, এগুলো পারলে একটু রিডিং পড়ে যাস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর যেটা পড়বি প্রোটিন থেকে সেটা হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন কাকে বলে, এটা কিন্তু দেখে যাস। এরপর দিয়ে ভিটামিন, হরমোন এগুলো রয়েছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয়, এখান থেকে মেনলি ছোট প্রশ্ন আসতে পারে, তাই পারলে একবার এগুলো রিডিং পড়িস, ঠিক আছে। আর লাস্ট যে টপিকটা রয়েছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, এদের উপাদানগুলো, মানে নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত, নিউক্লিওসাইড কি নিয়ে গঠিত, এগুলো একটু দেখে যাস, তাহলেই কিন্তু এই পোর্শনটা পুরো কভার হয়ে যাবে। তাহলে এখান থেকে গ্লুকোজের রিয়াকশনসগুলো কিন্তু খুব ভালো করে পড়বি, আর এই পেপটাইড বন্ডটা কি করে তৈরি হচ্ছে এটা একটু পারলে দেখে যাস। এছাড়াও কি বললাম, মিউটা রোটেশন, সুক্রোজের অপবর্তন, এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে দেখবি। সমতড়িৎ বিন্দু, এইগুলো ভালো করে দেখলেই কিন্তু বায়োমলিকিউলস চ্যাপ্টার পুরো কভার হয়ে যাবে। সো অর্গ্যানিক আর ফিজিক্যালে কিন্তু নাম্বার তোলা তুলনামূলকভাবে ইজি, যেখানে ইনঅর্গ্যানিকে কিন্তু অনেক পড়তে হবে, অনেক পড়ে হয়তো তুই ফুল মার্কস গেইন করতে পারবি না, যেখানে ফিজিক্যাল বা অর্গ্যানিকে অল্প পড়েই কিন্তু ফুল মার্কস গেইন করা যায়। তাই এই দুটো চ্যাপ্টার বা এই দুটো টপিক বা পোর্শন খুব ভালো করে কিন্তু কভার করার চেষ্টা করিস। এবারে আমরা যে সাজেশন ভিডিওগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখিস, সেখান থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখ এবারে প্রশ্ন যে আগে দেখা গেল যে যেহেতু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, ফলে সাজেশন কিন্তু হুবহু কিন্তু পরীক্ষায় পেস্ট হচ্ছে না। তার মানে এই নয় সাজেশন কিন্তু কমন আসেনি, সাজেশন তাদের জন্য যারা কিছুই পড়েনি, যারা কিছুই পড়েনি গোটা বছর ধরে, সাজেশন কেবলমাত্র তাদের জন্য। যারা ভালো করে পড়েছিস তারা যা সাজেশনটাকে ফলো করতে পারিস তাহলেই হবে, ঠিক আছে। সাজেশনই কিন্তু, সাজেশনের প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় কপি পেস্ট নাও হতে পারে, কিন্তু তার কনসেপ্টটা কাজে লাগতে পারে। তার মানে কি বলতে পারি, যে সাজেশনটা আমি দিলাম সেটা হয়তো প্রত্যক্ষভাবে আসেনি কিন্তু পরোক্ষভাবে এসেছে, তাই না। তাহলে সাজেশনগুলো কিন্তু তোদের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, যে কোন কোন কনসেপ্টগুলো ভালো করে পরীক্ষার আগে তোরা ক্লিয়ার করে যাবি। যেমন দেখ তোরা দেখছি যে সাজেশন না পেলে আমাদের কমেন্ট সেকশনে এসে বুলিং করছিস, এরম কিন্তু করিস না। আমরা কিন্তু অনেক খেটে কিন্তু এই সাজেশন ভিডিওগুলো বানাই যাতে তোদের ভালো হয়। আমরা চাই, প্রত্যেকে চাই, সৃজনের প্রত্যেকটা টিচার চাই যে তোরা যেন ভালো রেজাল্ট করিস। আমরা এই সাজেশনগুলো বানাচ্ছি কেবল তোদের জন্য, আমাদের ভিউজের জন্য কিন্তু নয়।
এরকম অনেক চ্যানেল পাবি যেটা দিনে দেখবি 4টে-5টে করে ভিডিও আপলোড করে, আমরা কিন্তু সেরকম করি না। সো ভিউজের জন্য নয়, কেবলমাত্র তোদের চিন্তা করে, কেবল তোদের জন্য কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। আমরা চাই তোরা ভালো রেজাল্ট কর, এবং তোরা ভালো রেজাল্ট করলে আমরা কিন্তু গর্বিত হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই ধরনের যে প্রশ্নগুলো বললাম সবগুলো করে যায়, আশা করি তোদের পরীক্ষা খুব ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।